আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। এসএই জব কেয়ারের অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাদের এসএই জব কেয়ারের পেজে যুক্ত আছেন এবং আমাদের সাথে আমাদের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুক্ত হয়েছেন আজকের ক্লাসে, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। তার আগে একটু কনফার্ম করতে হবে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অফলাইন অনলাইন আমাদের ফেসবুক পেজে আছেন, পেজ থেকে যুক্ত আছেন, তারা চাইলে কমেন্ট সেকশনে জানাইতে পারেন এবং যারা আমাদের ইন্টারনাল গ্রুপ থেকে যুক্ত আছেন তারা একটু আমাদেরকে আপনি মাইক চালু করে একটু বলতে পারেন যে আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। বোর্ডটা ঝাপসা আসছে। এই আচ্ছা, তাহলে আপাতত চলুক, আমরা আপাতত চালু করি। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন ফেসবুক পেজে, তারা কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্টস করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরেই নিচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে এবং আমরা সরাসরি পড়াশোনায় চলে যাচ্ছি। যেমনটা গত ক্লাসে কথা ছিল, গত ক্লাসে আমি ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ইলেকট্রনিক্স আমার আলোচনার টপিক ছিল। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ম্যাথ, জেনারেল ম্যাথ, যেটাকে মেন্টাল অ্যাবিলিটি নামেও পরিচিত। আমরা বইয়ের প্যাটার্নে যারা জব প্রিপারেশন নেই বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট রিলেটেড যারা আছি, তাদের বেশিরভাগ পরীক্ষাগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যেগুলো বুয়েটে অনুষ্ঠিত হয়ে থাকে, আমরা দেখেছিলাম। এবং সেখান থেকে ডিপার্টমেন্টের কোন অংশগুলো আমরা পড়বো, কোথায় থেকে পড়বো, এই বিষয়গুলো আলোচনা হয়েছিল। আজকে নন ডিপার্টমেন্টটা নিয়ে একটু আলোচনা হবে, তারপর আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাব। আচ্ছা, তো ম্যাথ, আচ্ছা আমার আলোচনার বিষয় ম্যাথ, কিন্তু আমি প্রথমে নন ডিপার্টমেন্টটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, নন ডিপার্টমেন্ট নিয়ে যদি আলোচনা করি, আমরা মান বন্টনে দেখেছিলাম গত ক্লাসটাতে যে নন ডিপার্টমেন্ট থেকে 40, 50 বা 60 এই ধরনের মান বন্টন হয়ে থাকে। 40% মার্ক, 50% মার্ক বা 60% মার্ক। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের নন ডিপার্টমেন্টের জন্য যা পড়তে হয় সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সাবজেক্ট বাংলা, তারপর ইংলিশ, তারপর ম্যাথ, তারপর জিকে, তারপর আরেকটা বিষয় অ্যাড হয় সেটা হচ্ছে পাওয়ার সেক্টর। আচ্ছা, তো নর্মালি যেটা হয় আসলে আপনার এই জায়গাগুলো থেকে 10 মার্ক, সর্বোচ্চ 10, 5 অথবা 10 মার্ক থাকতে পারে। ইংলিশেও 5 অথবা 10, কিন্তু ম্যাথে 10 অথবা 20ও থাকতে পারে। জিকেতেও 10 অথবা 20 থাকতে পারে। পাওয়ার সেক্টর, যদি পাওয়ার সেক্টর রিলেটেড জবের পরীক্ষা হয় সেক্ষেত্রে এখানে 10 মার্ক থাকতে পারে, পাওয়ার সেক্টর রিলেটেড যদি কোনো প্রতিষ্ঠানের পরীক্ষা আপনি দেন। আচ্ছা, তো এইটা নিয়ে আসলে খুব বেশি ঝামেলা হয় না, কারণ এটা হচ্ছে আপনার প্রত্যেকটা পরীক্ষার আগেই বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে বিভিন্ন ভাইয়ের নোট করা থাকে, এই নোটগুলো শেয়ার করে এবং আপনারা প্রিন্ট করে নিতে পারেন বা আপনারা ফটোকপি করেও নিতে পারেন, বিভিন্ন দোকান থেকে নেওয়া যায়। তো এটা নিয়ে ঝামেলা নাই, এটা একদম মুখস্থ পড়াশোনা। একটা পরীক্ষার আগে আপডেট একটা শীট দেবে, শীটটা দেখে পড়াশোনা করবেন, এটাই তো। তো এইটা আমাদের আলোচনার বিষয়বস্তু থেকে আপাতত আলাদা রাখতেছি, যেহেতু এটা খুবই ছোট একটা সিলেবাস এবং এটা পরীক্ষার ডেট হইলেই পাওয়া যায়। তো মূলত আমাদের নন ডিপার্টমেন্ট বলতে আমরা এই জিনিসগুলো বুঝবো, সাথে পাওয়ার সেক্টর তো থাকবেই। আচ্ছা, তো আমি এই অংশটার মধ্য থেকে ম্যাথ নিয়ে আলোচনা করব। এই আপনারা যে ব্যাচে 10 নম্বর ব্যাচের সাথে আমি ম্যাথ নিয়ে এবং ইলেকট্রনিক্স নিয়ে থাকবো আপনাদের সাথে। 10 নম্বর ব্যাচে যারা ভর্তি হয়েছেন অলরেডি এবং যারা হচ্ছেন, আর অন্য ব্যাচগুলোতে সম্ভবত আমি ম্যাথ নিয়েছি, ইলেকট্রনিক্সও নিয়েছি, সেটা মানে বিভিন্ন সময়ে। তো
এই ম্যাথের জন্য নন ডিপার্টমেন্টের জন্য আসলে বুয়েটে যেটা যে ঘটনাটা ঘটে, আপনি হয়তো দেখে থাকবেন, যারা প্রশ্ন রিসার্চ করেন তারা হয়তো জানেন যে বুয়েটের বিগত সালের প্রশ্নগুলো থেকে অনেক সংখ্যক প্রশ্ন কমন থাকে। সচরাচর দেখা যায় যে বিগত সালের প্রশ্নগুলাই অনেক সংখ্যক কমন থাকে। সেক্ষেত্রে এই জিনিসগুলোর জন্য আমরা বুয়েট প্রশ্ন ব্যাংকটাকে অবশ্যই পড়বো, সেটা যে কোনো লেখকের হতে পারে। বুয়েট কোশ্চিন ব্যাংক, বুয়েট কোশ্চিন ব্যাংক। তারপর আমরা 2 নম্বরে যেটা পড়বো, প্রত্যেকটা টপিকের জন্য আসলে আলাদা আলাদা বই আছে। হ্যাঁ, আমি বুয়েট কোশ্চিন ব্যাংকের আমি এক্সাক্ট নাম বলে দিলাম না, কারণ এখানে অনেকে নাম বলে দিলে অন্যজন মন খারাপ করতে পারেন। বাজারে বিভিন্ন রকম বই আছে, ডায়নোগাল আছে, সামিশন আছে, তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন রকমের বই আছে বা বিভিন্ন রকমের শীট আছে, এগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন। যদিও আমাদের এখানে ক্লাস হয়, আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা হয়তো আমার যে পার্ট, আমি ম্যাথের পার্টটা আমি সরবরাহ করব বিগত সালে আসাগুলা। তো অন্য অন্য স্যারেরাও আসলে তাদেরটা সরবরাহ করবে বলে আমি বিশ্বাস করি, এবং আপনারা তাদের কাছ থেকে একটু কালেক্ট করে নেবেন। আর সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনে পড়াশোনা করতে পারেন। আচ্ছা, এছাড়া প্রত্যেকটা টপিকের জন্য আসলে আমরা কোন বইগুলো পড়বো এটা নিয়ে একটু কথা বলতে হবে। আসলে আমরা ম্যাথের জন্য আমি যেটা ফলো করব সেটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। খায়রুল বেসিক ম্যাথ, খায়রুল বেসিক ম্যাথটা আমি ফলো করব। আপনারা সেক্ষেত্রে যদি কারো কাছে লেটেস্ট যে এডিশনটা 6th এডিশন মেবি, এটা যদি থাকে খুব ভালো হয়, না হলে 5th এডিশন হলেও চলবে। আচ্ছা, আর যদি কেউ অনলাইনে কালেক্ট করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন জিকে এর জন্য আসলে জিকে যে ভাই ক্লাস নেবেন ওনার শীট আছে, সুন্দর শীট করা আছে, উনি শীট পড়াবেন। পাশাপাশি আপনারা টেকনিক প্রকাশনের বইগুলো পড়তে পারেন, টেকনিক প্রকাশনের বইগুলো ভালো। এবং হচ্ছে আরও যদি বেশি পড়তে চান তাহলে যে কোনো MP3 MP4 MP3 যে কোনো লেখকের MP3 আপনি পড়তে পারেন। আচ্ছা, ইংলিশের জন্য আসলে ইংলিশের স্যার যিনি থাকবেন উনি অবশ্যই ওনার শীট থেকেই আপনাদেরকে পড়াবেন। আমাদের এখানে তার প্রত্যেকটা টিচারের একটা নির্দিষ্ট শীট থাকে, সেই শীটগুলো উনি সরবরাহ করবেন। পাশাপাশি ইংলিশের জন্য আপনারা কম্পিটিটিভ ইংলিশটা পড়তে পারেন, কম্পিটিটিভ ইংলিশ। আচ্ছা, বাংলার জন্য আসলে বাংলার জন্য তো বেশি কিছু বলবো না হয়তো আমি। তো বাংলার জন্য আমাদের বাংলা স্যার আছেন, উনি বাংলা ক্লাস নিচ্ছেন সম্ভবত, আপনাদের প্রথম ক্লাসটা উনি নিয়েছেন। ওনার হচ্ছে নিজের লেখা বই আছে, আপনারা দেখতে পারেন। আপনারা অগ্রদূত বই দেখতে পারেন, আপনারা চাইলে বাজারের আরো কোনো ভালো ভালো রাইটারের বইগুলো দেখতে পারেন। তবে আমি আমার মতে অগ্রদূত এবং অগ্রদূতটাও দেখতে পারেন, বাংলা স্যারেরটাও দেখতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা কালেক্ট করতে পারেন। তবে এই বইগুলো কেনার ক্ষেত্রে আমাদের কোনো নির্ধারিত বলে দেয়া নাই যে আপনাকে এটা নিতেই হবে। আচ্ছা, তো আমি যেটাকে সাজেস্ট করি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি এখানে খায়রুল বেসিককে সাজেস্ট করি, এখানে আমি কম্পিটিটিভটাকে সাজেস্ট করি। জিকেটার আসলে বাংলা স্যারের, আমাদের জিকে স্যারের শীট এবং হচ্ছে আপনি যদি টেকনিক প্রকাশনের বই পড়েন আমার মনে হয় যথেষ্ট। আবার বাংলার জন্য আসলে বাংলা স্যার বলবেন, তার আপনারা বাংলা স্যারের বইটাও দেখতে পারেন, আপনারা অগ্রদূত বইটাও দেখতে পারেন। দেখার পর যেটা ভালো মনে হয় আপনি সেটা কিনে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা। নন ডিপার্টমেন্টটা বুয়েট প্যাটার্নের, বুয়েটের জন্য সবসময় MCQ টাইপের প্রশ্ন হয়, MCQ থাকে। যদি আপনার হচ্ছে বুয়েটের বাহিরে কোথাও পরীক্ষা হয় সেক্ষেত্রে নন ডিপার্টমেন্টে এক কথায় টাইপ প্রশ্নের উত্তর লিখতে হয়। যে কারণে আমাদের যেটা করতে হবে, খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে পড়তে হবে। ইদানিং তো খুবই এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে আপনি নন ডিপার্টমেন্ট ছাড়া চাকরি হবে না, নন ডিপার্টমেন্ট লাগবেই। পাশাপাশি নন ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা বিষয় আছে, আমি যতটুকু আলোচনা করলাম এর মাঝখানে একটা কথা বলতে হয় যে বুয়েটে যেটা ঘটে যে বিগত সালের প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়। সেক্ষেত্রে আপনি বুয়েট প্রশ্ন ব্যাংক একটা ভালো করে পড়তে হবে, আপনি দেখবেন যে এখান থেকে অনেক কিছু কমন আছে। আর হচ্ছে BCS প্রশ্ন ব্যাংক, অবশ্যই যে কোনো একটা BCS প্রশ্ন ব্যাংক আপনাকে পড়তে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা, আমাদের প্যাটার্ন নিয়ে আলোচনা। এবং এখন আমি আমার আলোচনার বিষয়বস্তু জেনারেল ম্যাথ, আমি আমার জেনারেল ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা জেনারেল ম্যাথ থেকে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমাদের বুয়েট প্যাটার্ন এবং হচ্ছে আমরা পাওয়ার সেক্টর রিলেটেড বা ইলেকট্রনিক্স জব প্রিপারেশন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। তো আগে এই বিষয়গুলো এগুলো একটু বলে দিব, তারপর আমি আসলে আজকের যে আলোচনা করব সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ। এবং আপনারা হয়তো যারা পরীক্ষা দেন বুয়েটে, যারা দেখছেন এবং যারা প্রশ্ন ব্যাংক রিসার্চ করছেন তারা হয়তো দেখেছেন যে বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা থেকে প্রশ্ন থাকে, প্রায়বার বুয়েটে প্রশ্ন থাকে। তো এই জায়গাটা এবং এই জায়গাটা নিয়ে সবারই একটা আতঙ্ক থাকে
এবং এটার বেসিকটা ক্লিয়ার না হইলে আসলে 100% অ্যাকুরেসি দেওয়া যায় না। তো যে কারণে আজকে আমরা বিন্যাস সমাবেশের বেসিকটা ক্লিয়ার করব। আর এই বেসিকটা ক্লিয়ার করার পাশাপাশি আমার মনে হয় আপনি যদি আজকে পুরোটা সময় জুড়ে থাকেন, যেটুকু আলোচনা হবে এইটুকু আলোচনাতে বিন্যাস সমাবেশ নিয়ে যে আপনার ভেতরে একটা ভয় ছিল বা বিন্যাস সমাবেশটাকে আপনার কাছে জটিল মনে হয়, বিন্যাস সমাবেশ সম্ভাবনাটাকে, আমার মনে হয় যে ভয়টা কেটে যাবে। তো আসুন আমরা প্রথমে পাটিগণিতের ম্যাথের পাটিগণিত নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, পাটিগণিতের সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, আমরা সবই করব, পর্যায়ক্রমে সবই করব, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলোকে শুধু বলতেছি, সবগুলো লেখা আসলে পসিবল না। এই 1 ঘন্টার ক্লাসে এত কিছু আলোচনা করতে গেলে ওই যে গত ক্লাসের মতো হবে, পড়ানোর আগেই সময় শেষ হবে। তো আমরা আজকে চেষ্টা করব যে পড়াশোনা করতে, সেই জন্য আমরা আসলে শুধু মেইন অধ্যায়গুলোর নাম লিখে দিচ্ছে। তো আমরা সংখ্যা দিয়ে শুরু করব পাটিগণিতটা। সংখ্যা থাকবে, 2 নম্বরে ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা আসল। আচ্ছা, কেউ কিছু বলতেছেন? কারো মাইক অন আছে? মাইকগুলো একটু অফ করতে হবে, মিউট করতে হবে একটু। তারপর যেটা করব আমরা, পিতা পুত্র এই রিলেটেড অঙ্ক বইয়ে থাকেই প্রত্যেকবার, পিতা পুত্র বয়স, হ্যাঁ বয়স আর কি, বয়স রিলেটেড। হ্যাঁ, তারপরে গড় থাকে, সিম্পল কিছু গড়, লজিক্যাল। আচ্ছা, তারপর আমরা যেটা করব, আচ্ছা এগুলো তো আমরা করবই, বেগ সময় ট্রেনের অঙ্ক, বেগ সময় ট্রেন স্রোত, হ্যাঁ স্রোতের অঙ্কগুলো আছে না, স্রোতের অনুকূল প্রতিকূল। আচ্ছা, পাটিগণিত থেকে মোটামুটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলাই। হ্যাঁ, এছাড়া আরও কিছু বিষয় এখানে অ্যাড হবে যেটা আসলে বীজগণিতের অংশ, আমি এখানেই লিখে দিচ্ছি একসাথে। ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর মধ্যে একসাথে লিখে দিচ্ছি। এখান থেকে থাকবে আপনার বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ মানে কিন্তু আসলে এখানে 2টা অধ্যায়, বিন্যাস প্লাস সমাবেশ, তো 2টাকে আমি একসাথে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর 10 নম্বরে যেটা করব, সম্ভাবনা। আচ্ছা, এখন সূচক লগারিদম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সূচক লগারিদম, আচ্ছা এছাড়া ধারা, বীজগাণিতিক রাশির মান নির্ণয়। আচ্ছা, এছাড়া আমরা জ্যামিতি রিলেটেড এবং ত্রিভুজ রিলেটেড বিভিন্ন মানসিক দক্ষতা, যেটাকে আসলে মানসিক দক্ষতা নামেই দেওয়া আছে, মানসিক দক্ষতা, মেন্টাল এবিলিটি, এর ভেতরে অনেক কিছু আছে। এটাকে আমি জাস্ট এইরকম করে দিয়ে বোঝালাম, গ্রাউন্ড দিয়ে বুঝাই দিলাম যে এর ভেতরে অনেক কিছু আছে। তো আমাদের মেইন অধ্যায় হচ্ছে এইগুলা, আমরা সবই করব, পর্যায়ক্রমে সবই করব, কিন্তু মেইন অধ্যায়গুলো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করলাম, যে এই অধ্যায়গুলো থেকেই ঘুরে ফিরে দেখা যায়, বুয়েটে বারবার দেখা যায় এই অধ্যায়গুলো থেকেই বেশিরভাগ সংখ্যক প্রশ্ন থাকে। এর বাহিরে যেগুলো যায়, আপনার যদি এইটুকু ধারণা ক্লিয়ার থাকে, এর বাহিরে থেকে যা থাকবে সেগুলো আসলে পারবেন। তো আমরা আসলে মেইন অধ্যায়গুলো লিখলাম। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে একদম 9 নাম্বার অধ্যায়, যেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। আচ্ছা, আমি একটু মুছে নিলাম, আপনারা যাদের দরকার তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টের এই জায়গাটাতে সমস্যা থাকে, এবং যারা ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে আসলে এই জায়গাটা ইম্পর্টেন্ট খুবই, এবং এখান থেকে আপনার প্রত্যেক চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে। আর হচ্ছে এই জায়গাটাতে সবার সমস্যা থাকে। তো আমরা চেষ্টা করতেছি যে এই সমস্যার জায়গাটাকে আগে ক্লিয়ার করতে, এবং এটা করার জন্য এর আগের কোনো কনসেপ্টের দরকার নেই।
এছাড়া যে কয়টা অধ্যায় আমি লিখছি প্রত্যেকটা অধ্যায় করার জন্য তার আগের অধ্যায়ের কনসেপ্টের দরকার আছে। তো এই জন্য মানে আমার এমন জায়গা থেকে শুরু করা যেখান থেকে আসলে এর আগের কোনো কনসেপ্ট আমার লাগবে না, ঠিক আছে। এবং এই জায়গাটা হচ্ছে যে সবাই আতঙ্কে থাকে, যে এই জায়গাটাতে সবার বেসিক ক্লিয়ার থাকে না বেশিরভাগ স্টুডেন্টের, এবং আমি দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টের এই টাইপের অঙ্কগুলোতে, এই জায়গার অঙ্কগুলোতে প্রবলেম হয়। তো সেই জন্য আমি আগে প্রবলেম ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং যেহেতু আগের কোনো অধ্যায়ের সাথে এর কোনো রিলেশন নাই, সরাসরি এখান থেকে শুরু করা যাচ্ছে, সেই জন্য এখান থেকে শুরু করা। আমরা বিন্যাস করব, সমাবেশ করব, সম্ভাবনা করব, দেন তারপরে আমরা বীজগণিতে ঢুকবো, বীজগণিত শেষ করে আবার পাটিগণিতে যাব। বুঝাইতে পারছি? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, যারা অ্যাপস এর মাধ্যমে যুক্ত আছো তারা তো কথা বলতে পারো, যারা লাইভে আছে তারা না হয় পারে না, তোমরা রিপ্লে করো, তোমাদের সমস্যা কি? হ্যাঁ, এই তো দু একজন কথা না বললে হয়? আমি কি কবরস্থানে ক্লাস নিচ্ছে নাকি? মানে কেউ কথা না বললে মনে হবে যে আমি কবরস্থানে ক্লাস নিচ্ছি। তো কবরস্থানে ক্লাস নিলে আসলে পড়াশোনাটা কেমন হবে? যে সবাই মৃত মানুষ আছে, তো ওখানে আর কি পড়াবো, যা পড়াবো কেউ তো শুনবে না। তো এইরকম ফিল আসলে তো সমস্যা। একটু মাঝে মধ্যে রেসপন্স করে বুঝাইতে হবে, না স্যার আমরা বেঁচে আছি, আমরা মরিনি, ঠিক আছে? আচ্ছা, বিন্যাস সমাবেশ। আচ্ছা, এখানে আমি বলছিলাম এখানে আসলে দুইটা অধ্যায়, একটা বিন্যাস আর একটা সমাবেশ। তো যেহেতু আজকে 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাসে আসলে অনেক বেশি কিছু করানো পসিবল হয়তো হবে না, আমরা বিন্যাসটাকে রাখলাম, সমাবেশটাকে ছেড়ে দিলাম। বিন্যাস করে সমাবেশ করে তারপরে আমরা সম্ভাবনার অঙ্ক করব, ঠিক আছে? বিন্যাস, বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন। আচ্ছা, বিন্যাস মানে হচ্ছে সাজানো ব্যবস্থা, যে একটি নির্দিষ্ট সংখ্যক বস্তু থেকে বা একটি নির্দিষ্ট সংখ্যক কোনো জিনিস থেকে একটি নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়, এই সাজানো ব্যবস্থাটাই হচ্ছে বিন্যাস। মানে আমি কিভাবে কিভাবে সাজাইতে পারি, কয়টাকে নিয়ে কিভাবে সাজাইতে পারি। তো বিন্যাসের কনসেপ্ট ক্লিয়ার করতে হলে প্রথমে আমাকে একটা জিনিস বুঝতে হবে, যে গণনার গুণন বিধি, গণনার গুণন বিধি বুঝতে হবে। তো আমরা দেখি এইটা একটু বোঝার চেষ্টা করি যে গণনার গুণন বিধিটা কি। তো আসলে আমি সরাসরি এক্সাম্পলে গেলাম, এক্সাম্পল দিয়ে বুঝলে ভালো হবে, তারপর আমরা ফাইনালি যে মানে কি বলে রেজাল্টে আসবো। তো আচ্ছা, সবাই এখন থেকে একটু মনোযোগী হতে হবে। এখন থেকে মনোযোগী হইলে আশা করি যে এরপরে আর কোনো ঝামেলা থাকবে না বিন্যাস নিয়ে অন্তত। আচ্ছা, চিন্তা করেন এই জায়গা হচ্ছে টিএম। টিএম মানে হচ্ছে তোমার ম্যাথস। হ্যাঁ, তোমার ম্যাথস, বা আমি বলতে পারি এটা তোমার, যারা বাসায় আছো, আমি এখন একটু তুমি করে বললাম পড়ানোর জন্য, পড়ানোর স্বার্থে তুমি করে বললাম। তো যারা বাসায় আছো তারা আসলে মনে করতে পারো তোমার বাসা, তো টিভি। তো আমি টিএম বোঝালাম যে তোমার ম্যাথস, তুমি তোমার ম্যাথসে আসো। এখানে হচ্ছে আমাদের SAE জব কেয়ার, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে ডুয়েট। আচ্ছা, তো আমি বললাম যে এই যে তোমার ম্যাথস থেকে SAE জব কেয়ারে যাওয়ার 3টা রাস্তা আছে, এবং SAE জব কেয়ার থেকে ডুয়েটে যাওয়ার 2টা রাস্তা আছে, ঠিক আছে? একটা হচ্ছে এ রাস্তা, একটা বি রাস্তা, একটা সি রাস্তা। এখানে আছে ডি রাস্তা, এখানে আছে ই রাস্তা। এখন আমি তোমাকে বললাম যে তুমি আসলে এখান থেকে কতভাবে ডুয়েটে যাইতে পারো। প্রশ্নটা কি বুঝছো? এটা ছিল তোমার বাসা, তোমার ম্যাথস থেকে SAE জব কেয়ার, আমরা যেখানে ক্লাস নিচ্ছি এই অবস্থান, এখান থেকে ডুয়েট। হ্যাঁ, তো আমি তোমাকে বললাম তুমি এখান থেকে ডুয়েটে কত উপায়ে যেতে পারো। প্রশ্ন হচ্ছে কত উপায়ে যেতে পারো, কত ভাবে যেতে পারো। এখন ধুম করে কেউ, বা এখান থেকে ডুয়েট পর্যন্ত যাওয়ার কয়টা রাস্তা আছে, তুমি কি করবা? তুমি যেটা করবা যে এখানে বলে দিবা যে ভাই এখানে 3টা, এখানে 2টা, তার মানে 5টা রাস্তা আছে, তাই তো? আচ্ছা, ধুম করে অ্যান্সার দেওয়াটা এটা একটা ব্যাড হ্যাবিট, যে সরাসরি হঠাৎ করে তোমাকে তাৎক্ষণিক অ্যান্সার দেওয়ার দরকার নাই। তুমি আগে বোঝার চেষ্টা করো যে দেখো, তুমি যদি এখান থেকে এ রাস্তা চুজ করো, এ রাস্তা চুজ করে SAE কোচিং এর এখানে আসলাম, আমরা যেখানে ক্লাস নিচ্ছি এখানে আসলাম। এখন এখান থেকে তুমি ডুয়েটে যাওয়ার জন্য তোমার কাছে কয়টা রাস্তা আছে দেখো তো? এখান থেকে 2টা, নিশ্চয় 2টা না? আচ্ছা, ধরো তুমি এখান থেকে এ রাস্তা চুজ করলা, করার পর এখানে গিয়ে কয়টা চুজ করতে পারো? তুমি ডি দিয়েও যাইতে পারো, ই দিয়েও যাইতে পারো। তাহলে আমি বলতে পারি AD, এ দিয়ে তুমি এই দিক দিয়েও যাইতে পারো, আবার এ থেকে ই দিয়েও যাইতে পারো, AE, তাই কি না? বলছো এইটুকু? আচ্ছা, আবারও
ধরো তুমি বি দিয়ে যাচ্ছ, তুমি এ দিয়ে গেলে না, তুমি বি কে চুজ করলা, বি কে চুজ করে তুমি আমাদের কোচিং এর এখানে আসলা। তো এখান থেকে ডুয়েটে যাইতে পারো কত ভাবে? আবারও তোমার সামনে কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এখান থেকে যদি এ কে চুজ করো, এখানে তুমি ডি কেও চুজ করতে পারো, ই কেও চুজ করতে পারো। তার মানে বি ডিও হতে পারে, বি ইউ হতে পারে। ঠিক আছে, এই দুইটা বিষয় বুঝছো? যারা যুক্ত আছে একটু রেসপন্স করো। আচ্ছা, আবার তুমি যদি সিটাকে চুজ করো, তুমি বললা ভাই আমি আসলে সি চুজ করবো, তো এখান থেকে সি চুজ করার পরে এখানে তুমি আসলে কয়টা চুজ করতে পারো? ডিউ চুজ করতে পারো, ইউ চুজ করতে পারো, তাই তো? তাইলে এখানে তুমি বলতে পারো আমি সি ডিতে গেছি অথবা সি ইতে গেছি। আচ্ছা, এখন তুমি দেখো তো ভাইয়া, যেখানে আসলে পথ তোমার জন্য, উপায় তোমার কাছে কয়টা? আসলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল কয়টা হইলো? 6টা। তার মানে তুমি আসলে তোমার ম্যাথ থেকে ডুয়েট পর্যন্ত যেতে পারো কয়টা উপায়ে? কয়টা উপায়ে? 6টা উপায়ে। 6টা উপায়ে। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা যেটা করছি আসলে, আমি এটাকে প্র্যাকটিক্যালি দেখলাম। হ্যাঁ, তো আমরা যেটা করছি যে এই যে আমি তোমার ম্যাথ থেকে এসএই কোচিং এ যাওয়ার জন্য তোমার হাতে 3টা অপশন ছিল। অপশন 3টা না? তুমি এইটা দিয়েও যাইতে পারো, এইটা দিয়েও যাইতে পারো, এইটা দিয়েও যাইতে পারো। অপশন কয়টা? 3টা। আবার এসএই জব কেয়ার থেকে ডুয়েটে যাওয়ার অপশন তোমার হাতে কয়টা ছিল ভাইয়া? 2টা ছিল। আলটিমেট আমরা যেটা করছি সেটা হচ্ছে এই অপশন আর এই অপশনটাকে গুণ করছি। দেখো তো, 3 আর 2 কে গুণ করলে 6 হয় না? দেখো এখানেও তুমি 6টাই অপশন ছিল। বুঝতে পারছো? তাহলে মোট উপায় সংখ্যা আসলে কত? এর জন্য অপশন ছিল 3 আর এর জন্য অপশন ছিল 2 3 2 গুণে 6। আচ্ছা, এই 6টা আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিক্যালি বের করতে পারলাম। কিন্তু এইটাকে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এর উপায় সংখ্যা, এর উপায় সংখ্যা আসলে গুণ করছি। গুণ করার পর আমার মোট উপায় সংখ্যা কত হলো? 6। আচ্ছা, এখান থেকে যেটা তোমাকে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে একটা কাজ যদি কয়েকটা সেগমেন্টে বিভক্ত থাকে, কয়েকটা সেগমেন্টে বিভক্ত থাকে, তাহলে মোট উপায় সংখ্যা গুণ হয়। বিষয়টা মনে রাখতে হবে। মোট উপায় সংখ্যা হবে সবগুলো সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল। আমি আবারও শর্টকাটে বলে দিচ্ছি তোমাকে, আমি একটু মুছে নিব। কেউ মনে হয় কিছু লিখেছো? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে দেখি। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, আমরা দেখলাম, এইখান থেকে দেখলাম যে এই যে তোমার ম্যাথ থেকে ডুয়েটে যাওয়া, এটা একটা কাজ, একটাই কাজ, তুমি তোমার ম্যাথ থেকে ডুয়েটে যাওয়া। কিন্তু এই কাজটা কয়টা সেগমেন্টে বিভক্ত? 2টা। একটা তুমি তোমার ম্যাথ থেকে এসএইতে গেছো, এসএই থেকে ডুয়েটে গেছো। সেগমেন্ট কয়টা হলো? 2টা। কিন্তু টোটাল কাজ কি? টোটাল কাজ হচ্ছে তোমার ম্যাথ থেকে ডুয়েটে যাওয়া, তাই কি? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে একটা কাজ এখানে 2টা সেগমেন্টে বিভক্ত ছিল, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এখান থেকে তুমি ডুয়েটে যাইতে পারো কত উপায়ে, তাহলে কি হবে? আমরা একটু আগে কি শিখলাম যে একটা কাজ যদি একাধিক সেগমেন্টে বিভক্ত হয়, তাহলে ওই কাজ সম্পূর্ণ করার মোট উপায় সংখ্যা হবে প্রত্যেকটা সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তোমরা একটা কাজ করবা, এই যে কথাটা আমি বললাম এটা যদি তোমার মনে না থাকে, তুমি এইভাবে মনে রাখার চেষ্টা করবা না। আসলে তুমি মনে রাখবা যে একটা কাজ যদি অনেকগুলো সেগমেন্টে বিভক্ত থাকে, তাহলে মোট উপায় হবে সবগুলো উপায় সংখ্যার গুণফল। এইভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে মোট উপায় সংখ্যা কিভাবে বের করলাম? মোট উপায় সংখ্যা কি করছিলাম? এখানে ছিল এই সেগমেন্টের জন্য উপায় সংখ্যা ছিল 3, এই সেগমেন্টের জন্য উপায় সংখ্যা ছিল 2, তাই এই দুইটাকে গুণ করছে। 3 2 গুণে 6 হয়েছে। ঠিক আছে, 3 2 গুণে আসলে 6 হয়, বিশ্বাস করো আর না করো, এটা 6 হবে। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই অংশটা যদি বুঝে থাকো, এবার তোমাদের জন্য আমার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যারা আমাদের পেজে যুক্ত আছো তারা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে রিপ্লাই দিবা, আর যারা এখানে আছো, অ্যাপসের মাধ্যমে আছো, তারা মুখে বলবা। ধরো এ থেকে বিতে যাওয়ার রাস্তা আছে 4টা। আচ্ছা, বি। এই বি থেকে সিতে যাওয়ার রাস্তা আছে 2টা। হ্যাঁ, আচ্ছা সি। আচ্ছা, এই সি থেকে ডিতে যাওয়ার রাস্তা আবার 3টা, এটা হচ্ছে ডি। ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি এ থেকে ডিতে যাওয়ার মোট উপায় সংখ্যা কত হবে? বা তুমি এ থেকে ডিতে যেতে পারো কত উপায়ে?
আচ্ছা, তোমরা এখানে অনেকে অ্যান্সার করছো, আমি একটু আমাদের পেজের অ্যান্সার দেখতে চাই। পেজে অনেকে যুক্ত আছো, একটু অ্যান্সার করো। কেউ কি পেজে অ্যান্সার করতে পারতেছো? আচ্ছা, পেজ থেকে কেউ অ্যান্সার করতে পারছো? হ্যাঁ, স্বপ্নের পথে নতুন জীবন। আর তুমি কি, হ্যাঁ, তারপরে সিয়াম ইসলাম। ওকে, যে দেখো এখানে ছিল 4টা মোট উপায় সংখ্যা। মোট উপায় সংখ্যা কি করব, এখানে ছিল 4টা অপশন, এখানে ছিল 2টা, এখানে ছিল 3টা। ভাইয়া কোনো কথা নাই, 4 গুণন 2 গুণন 3, তাইলে এটা করলে কত হবে? 4 2 গুণে 8, 3 8 24। হ্যাঁ, সবাই রাইট অ্যান্সার দিয়েছো, 24 ভাইয়া, হ্যাঁ একদম সঠিক অ্যান্সার। সিয়াম ইসলাম, স্বপ্নের পথে নতুন জীবন। স্বপ্নের পথে নতুন জীবন মানে কি? আচ্ছা, রাহাত ইসলাম 24, ঠিক আছে, সবাই রাইট অ্যান্সার দিয়েছো, তার মানে তোমরা বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা লিঙ্কটা একটু চেঞ্জ করে দিব, যারা আমাদের ইন্টারনাল অ্যাপসের মাধ্যমে যুক্ত আছো তাদের জন্য লিঙ্কটা একটু চেঞ্জ করে দিলাম। আর তোমরা একটু অপেক্ষা করো 2 মিনিট, জাস্ট যারা পেজে আসো তারা 2 মিনিট। এত তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যায়? কজন ছিল ক্লাসে? এত? এটা ঝামেলা। লাইভে কজন আছে? লাইভে কজন আছে? আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের লিঙ্কটা চেঞ্জ করে দেওয়ার জন্য একটু সময় লেগেছে। তোমরা লাইভে যারা ছিল তাদেরকে অপেক্ষা করানোর জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। এখন একটা প্রশ্ন হতে পারে যে ভাই, বিন্যাসের আলোচনায় আপনি দম কইরা আসা গণনার গুণন বিধি কেন শিখাইলেন? প্রশ্ন হতেই পারে। সেটা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করছি, এই বিন্যাস সমাবেশের প্রত্যেকটা অঙ্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাকে এই কাজটা করে নিতে হবে, এই কাজটা তোমাকে করতেই হবে। এবং এইভাবেই আসলে এই যে অপশনগুলোকে গুণ করার বিষয়টা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, সেই জন্যই আসলে গণনার গুণন বিধিটা নিয়ে আলোচনা, যে একটি কাজ যদি একাধিক সেগমেন্টে বিভক্ত হয় তাহলে এই কাজটা সম্পূর্ণ করার মোট উপায় হবে সবগুলা অপশনের, সবগুলা সেগমেন্টের মোট উপায়ের গুণফল। ঠিক আছে, সবগুলা সেগমেন্টের যে উপায় থাকবে তাদের গুণফল। আচ্ছা, এটা আমরা গণনার গুণন বিধি থেকে শিখে গেলাম। এবার ভাইয়া আমরা একটা সূত্র ড্রাইভ করার চেষ্টা করবো। সূত্র না, আসলে তুমি মাথায় মনে করো সূত্র না, জাস্ট এমনি একটা জিনিস দেখো, তুমি তোমার বাস্তব জীবনের সাথে একটা জিনিস মিলাও। ধরো তোমরা 5 বন্ধু, হ্যাঁ 5 বন্ধু একটা বাসে উঠছো। আচ্ছা, ওঠার পরে এই বাসে 5টা সিট খালি আছে। কয়টা সিট খালি আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমরা 5 জন বন্ধু একটা বাসে উঠছো, উঠে এই 5টা সিট ফাঁকা আছে। তোমাদের কাজ হচ্ছে এই 5টা সিটকে ফিল আপ করা। কাজ কি? 5টা সিটকে ফিল আপ করা। আচ্ছা, তোমরা যে 5 জন বন্ধু, তারা হচ্ছে একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, একজনের নাম ডি, একজনের নাম এফ। ঠিক আছে, এ বি সি ডি ই, এফ না, এই ই মন খারাপ করবে, একজনের নাম হচ্ছে ই। এ বি সি ডি ই, এই 5 জন তোমরা 5 জন বন্ধু এই বাসে উঠছো। বাসের এই সিটটাকে আমি বললাম প্রথম সিট, এইটাকে বললাম দ্বিতীয় সিট, এইটাকে বললাম তৃতীয় সিট, এইটাকে বললাম চতুর্থ, এইটাকে বললাম পঞ্চম। ঠিক আছে, এই যে 5টা সিট, এই 5 জন বন্ধু মিলে এই 5টা সিট ফিল আপ করবে। এটা হচ্ছে একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ, যে 5টা সিট ফিল আপ করা। কিন্তু এই কাজটা কয়টা সেগমেন্টে বিভক্ত? 5টা সেগমেন্টে। একবার হচ্ছে প্রথম স্থান ভরাট করা, প্রথম স্থানে বসা, দ্বিতীয় স্থানে বসা, তৃতীয় স্থানে বসা, চতুর্থ স্থানে বসা, পঞ্চম স্থানে বসা। তার মানে এখানে সেগমেন্ট কয়টা? 5টা। একটা কাজ তুমি 5টা সেগমেন্টে এখানে বিভক্ত। আমার কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝছো? ওকে, ফাইন। আচ্ছা, তো যখন প্রথম স্থান পূরণ করতে চাচ্ছ, এই যে 5 জনের মধ্য থেকে যে কোনো একজন নিশ্চয়ই এখানে বসতে পারে, তাই কি না? একটা সিট, ওরা তার কোলে বসবে না, এটা তো আর পার্ক না, এটা হচ্ছে তোমার বাসের সিট। তো এখানে আসলে কয়জন বসতে পারে? প্রথম সিটে একজন বসবে, তাই তো?
কিন্তু এই সিটের জন্য অপশন কয়টা আছে এখানে? এই সিটের জন্য অপশন কয়টা? 5টা না? এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, ডিও বসতে পারে, ইউ বসতে পারে, কিন্তু অপশন কয়টা? 5টা। কিন্তু বসবে কয়জন? একজনই। তার মানে এই প্রথম সিট ফিল আপ করার জন্য অপশন হচ্ছে আমার হাতে 5টি। বুঝছি? সবাই বুঝছি? অপশন কয়টা? এই 5 জনের মধ্যে যে কোনো একজন এখানে বসতে পারে না? তার মানে অপশন কয়টা? 5টা। আচ্ছা, তো 5 জনের মধ্য থেকে যে কোনো একজন এখানে বসে গেছে, আর বাকি আছে কয়জন? 4 জন, তাই কি না? তাইলে দ্বিতীয় স্থান পূরণ করার জন্য আমার হাতে অপশন কয়টা থাকে? আর 4টা। খুবই ভালো, খুবই ভালো, তোমরা অনেক ভালো পারতেছো। তার মানে এখানেও একজন বসে গেছে, এখানেও ধরো এ বসছে, এও বসে গেছে। এবার তৃতীয় স্থানে বসার জন্য আমার হাতে অপশন কয়টা আছে? আর 3টা। তাইলে এখানে থাকলো 3। তার ভাইয়া এত পেঁচাইতে পারবো না, দ্বিতীয় স্থানে বসার জন্য কয়টা অপশন? 2টা। প্রথম স্থানে বসার জন্য কয়টা? তাহলে 1টা। এইটুকু বিষয় বুঝছি আমরা সবাই বুঝছি? আচ্ছা, এখন এই যে কাজটা আমরা কত উপায়ে করতে পারি, এখন কথা হচ্ছে এই কাজটা আমরা কত ভাবে করতে পারি, কত উপায়ে করতে পারি। তো আমরা কি শিখলাম? একটু আগে শিখলাম কোনো একটি কাজ যদি একাধিক সেগমেন্টে বিভক্ত হয়, ওই কাজ সম্পূর্ণ করার উপায় সংখ্যা হয় সবগুলো সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল, তাই কি না? শিখলাম না? তাহলে আমরা এখানে লিখতে পারি মোট উপায় সংখ্যা ইকুয়াল টু কি হবে? সবগুলোর উপায় সংখ্যার গুণফল, উড়াধুরা গুণফল। এর জন্য ছিল অপশন 5, এর জন্য ছিল 4, এর জন্য ছিল 3, এর জন্য ছিল 2, এর জন্য ছিল 1। ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝছি আমরা? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, তুমি হয়তো বলবা, দুম করে বলবা যে ভাই এটার অ্যান্সার 120 হয়, গুণ করলে 120 হয়। আমি বলবো যে না, তুমি আসলে এইভাবে বলো না, এইভাবে বললে আসলে ম্যাথমেটিক্সের একটা সৌন্দর্য নষ্ট হয়। কিভাবে বলবা? আচ্ছা, এটাকে বলা হয়, এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা বলে, দেখো 5 থেকে শুরু করে 1 পর্যন্ত, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল 5। বুঝতে পারছি? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে এইভাবে দেয়া হয় অথবা এভাবেও দেয়া হয়। হ্যাঁ, এইটা অথবা এইভাবে, দুইভাবে প্রকাশ করা যায়। তাহলে আমি যদি তোমাকে বলি 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4। তাহলে যদি আমরা বলি ভাই আমরা 6 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে কিভাবে প্রকাশ করতে পারি? ফ্যাক্টোরিয়াল 6। আচ্ছা ভাই, এত পেঁচাবেশি ভালো লাগতেছে না। আমি যদি বলি n থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হবে? ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, তার মানে এখানে থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি তোমার মাথায় ঢুকায় নাও, যে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, 5 জন ছিল, মানুষ কয়জন ছিল? কয়জন? 5 জন ছিল না? তোমরা 5 জন বন্ধু ছিলা। সিট ছিল কয়টা? 5টা। তাইলে এই 5 জন মানুষকে 5টা সিটে বসাইতে মোট উপায় সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল 5। বলা যায় 5 জন 5টা সিট ফ্যাক্টোরিয়াল 5 বলা যায়। আমি যদি বলি ভাইয়া মানুষ ছিল 4 জন, অফ সিট ছিল 4টা, তাইলে এই 4 জন মানুষ এই 4টা সিটে কত উপায়ে বসতে পারে? ফ্যাক্টোরিয়াল কি হবে? 4। ভাইয়া আমি যদি বলি n সংখ্যক মানুষ থেকে n সংখ্যক মানুষ নিয়ে বা n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে কতভাবে কাজটা সম্পূর্ণ করা যায়? ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, এই বিষয়টা তোমাকে একটু বোঝার বিষয়, যে আমার যত সংখ্যক থাকবে, আমি যদি সবাইকে নিয়ে কাজ করি, তাইলে যে সংখ্যা থাকবে তার এর ফলাফল হবে, এর উপায় সংখ্যা হবে তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি আরো সহজ করে বুঝাই, সেটা হচ্ছে যে আমি একটু মুছে নিলাম ভাইয়া, হ্যাঁ একটু মুছে নিলাম। আচ্ছা, সেটা হচ্ছে যে ভাইয়া যদি এমন হয় যে একটা জায়গায় 4টা জিনিস আছে, হ্যাঁ কয়টা আছে? 4টা। এই 4টা জিনিস থেকে 4টাকেই নিয়ে আমি কত উপায়ে সাজাতে পারি? কি লিখবো? আমি সরাসরি লিখবো কি? ফ্যাক্টোরিয়াল 4। যদি 5টা থাকে 5টা থেকে 5টাকেই নিয়ে ফ্যাক্টোরিয়াল 5, 6টা থাকলে 6টা থেকে 6টাকেই নিয়ে ফ্যাক্টোরিয়াল 6। যদি n সংখ্যক থাকে, n সংখ্যক থেকে n সংখ্যককে নিয়ে ফ্যাক্টোরিয়াল n উপায়ে সাজানো যায়। এটাই হচ্ছে আমাদের এই আলোচনাটার বোঝার বিষয়বস্তু। বুঝছি সবাই বুঝছি? ওকে, ফাইন। আচ্ছা,
কেউ কিছু লিখতেছো মনে হয়। রাশেদুল ইসলাম, প্রিয় স্যার, ধন্যবাদ রাশেদুল ইসলাম রাসেল। আচ্ছা, এবার কিছু জিনিস আসলে যেহেতু ফ্যাক্টোরিয়াল বিষয়টা আসলো, ফ্যাক্টোরিয়াল বিষয়টা নিয়ে আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে পারি। একই কথা না? একই কথা তো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বলতে পারি। আচ্ছা, মনে রাখবা এই যে ফ্যাক্টোরিয়াল 6 এইটার ক্যালকুলেশন করলে হবে 720, আর ফ্যাক্টোরিয়াল 5 কে ক্যালকুলেশন করলে হবে 120। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এটাকে করলে হবে 3 4 12, 12 2 গুণে 24। ঠিক আছে? আবার ফ্যাক্টোরিয়াল 3 কে করলে হবে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 3 2 গুণে 6। ফ্যাক্টোরিয়াল 2 কে করলে হবে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, তাই তো? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 1 কে করলে হবে 1। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 0 কে করলে কত হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলবো, এটা নিয়ে আমরা বিস্তারিত দেখব। তো তার আগে আমাদের এই যে বিষয়গুলো লেখার উদ্দেশ্য কি, এই মানগুলা একটু মেমোরাইজ করে রাখতে হবে। যদি মাথায় থাকে তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো খুব ইজিলি করতে পারবো, যে এটা আসলে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। যে দেখা যাবে যে মানে অনেক বড় বড় অঙ্কগুলো যদি আমাদের এই মানগুলো মুখস্থ থাকে, মুখস্থ মানে মেমোরাইজ থাকে, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, এটা মাথায় রাখা খুব জটিল বিষয় না। এটা যদি মাথায় থাকে অনেক বড় অঙ্ক খুব ইজিলি আমরা করতে পারবো। যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু এটা না। আমার আলোচনার বিষয়বস্তু স্যার ননের সিলেবাস কি আলোচনা করবেন কখন? মুন পাটোয়ারি, আমি মনে হয় এটা আলোচনা করেছি একটু, প্রথমের দিকে একটু আলোচনা করেছি। তারপরেও তোমার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তুমি মেসেজ করতে পারো। আচ্ছা, আমি একটু এটা মুছে নিলাম। আচ্ছা ভাইয়া, এখানে তুমি কি দেখতে পাচ্ছ একটু আমাকে বলো তো। তুমি দেখতে পাচ্ছ যে ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু 6 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল, তাই তো? আচ্ছা ভাইয়া, 6টাকে তুমি হাত দিয়ে ঢেকে রাখো, এবার কি দেখতে পাচ্ছ বলো তো? 5 থেকে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল, এইটাকে যেন কি বলে? এটাকে যেন কি বলে? কিভাবে প্রকাশ করা যায়? ফ্যাক্টোরিয়াল 5। আচ্ছা, তাহলে আমরা এই 6টাকে এখানে রেখে দিলাম। তারপরে এই অংশটাকে আমরা কি বলতে পারি? এই যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টোরিয়াল 5 বলা যায়। বলা যায়, একই কথা না? আচ্ছা, আবার অনুরূপভাবে আমি যদি এখানে 5টাকে ঢেকে রাখি তাহলে তুমি কি দেখতে পাচ্ছ ভাইয়া? ফ্যাক্টোরিয়াল 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। তার মানে এইটাকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল 4 বলতে পারি, পারি কিনা? অনুরূপভাবে আমরা যদি এই 4টাকে ঢেকে রাখি তাহলে এখানে দেখতে পারবো ফ্যাক্টোরিয়াল 3। আচ্ছা, এখানে কি এইভাবে বলা যায়? একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো তো ভাইয়া। এখানে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল ছিল, সেটাকে আমরা 6টাকে বের করে নিয়ে গেছি, হ্যাঁ, 6 এর থেকে 1 এর কমের ফ্যাক্টোরিয়াল লিখছি, তাই কি না? দেখো তো। আচ্ছা, এইটাকে জাস্ট তুমি এই দিকে তাকাও, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আচ্ছা, একটু চোখ মেলে দেখো যে ফ্যাক্টোরিয়াল 6 এটা ইকুয়াল টু, আমরা কি এটা বলতে পারি না যে ভাই আমরা 6টাকে বের করে আনলাম, 6 এর থেকে 1 কম তার ফ্যাক্টোরিয়াল। 6 এর থেকে 1 কম মানে কি? 6 মাইনাস 1, এটা করলে কি হয়? 6 ফ্যাক্টোরিয়াল 5, তাই কি না? দেখো তো, এই ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল 5 হয় না? এই যে ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারি আমরা ভাইয়া। অনুরূপভাবে আমি এখানে কি বলতে পারি? যে ফ্যাক্টোরিয়াল 5 ছিল, 5 কে বের করে নিয়ে আসলাম, তার থেকে 5 এর থেকে 1 কম তার ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 এর থেকে 1 কম মানে কি? 4 এর ফ্যাক্টোরিয়াল। ভাইয়া এত পেশাপেশির কিছু নাই। আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারবো? আমরা nটাকে বের করে নিয়ে আসবো, n এর থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল, তার মানে n মাইনাস 1 বলতে পারি। ভাইয়া তুমি লিখে রাখো, ইহা একটি সূত্র, লোকজন এটাকে সূত্র বলে, ইহা একটি সূত্র।
তাহলে এই সূত্রটা কি তোমার আর মুখস্থ করার দরকার আছে? দেখো তো এই আলোচনা থেকে তোমার কি মনে হয় এই সূত্রটা তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে এখন আর বিষয়টা বোঝার পরে? মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না, গুড। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র 1, বেসিক 1 নাম্বার সূত্র। হ্যাঁ, 1 নাম্বার সূত্রটা আমরা এখানে ড্রাইভ করলাম। তো এই ফ্যাক্টোরিয়াল n আমরা পাইলাম কোথায় ভাই? n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুকে নিয়ে কত উপায়ে সাজানো যায়? ফ্যাক্টোরিয়াল n উপায়ে। এই ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল n - 1। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অন্যরা একটু কথা বলো। আচ্ছা, কেউ যদি পারো, যারা আমাদের পেজের মাধ্যমে যুক্ত আছো তারা পেজে অ্যান্সার করতে পারো, বুঝছো কিনা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তোমরা আসলে কমেন্ট সেকশনটাকে চালু রাখো। হ্যাঁ, কমেন্টস করতে থাকো। আসলে কমেন্টস করলে মনে হয় যে না তোমরা আসলে ফেসবুক চালু করে দিয়ে ঘুমায় যাওনি বা লাইভ চালু করে দিয়ে ঘুমাওনি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু মুছে নিলাম ভাইয়া। আমরা এবার বেসিক সূত্র 2-তে যাব। আচ্ছা, বেসিক সূত্র 2 সেটা হচ্ছে যে ধরো মানুষ এবার 5 জনই আছে, তোমরা এই 5 বন্ধুই আছো, এ বি সি ডি ই, কিন্তু এবার সিট আছে 3টা। সিট কয়টা আছে ভাইয়া? 3টা। হ্যাঁ, বুঝছো বিষয়টা? বুঝছো? আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা তৃতীয় স্থান। এবার কাজ হচ্ছে এই 5 জন থেকে এই সিটগুলো ভরাট করা, এই 5 জনকে এই সিটগুলোতে পূর্ণ করা। আচ্ছা, সিগমেন্ট কয়টা? সিগমেন্ট 3টা। একবার প্রথম স্থান ভরাট করা, দ্বিতীয় স্থান ভরাট করা, তৃতীয় স্থান ভরাট করা, অর্থাৎ প্রথম স্থানে বসানো, দ্বিতীয় স্থানে বসানো, তৃতীয় স্থানে বসানো। আচ্ছা, আমি যদি প্রথম স্থানের কথা চিন্তা করি, প্রথম স্থানের জন্য অপশন কয়টা ভাইয়া? কয়টা? 5টা, কোনো সন্দেহ নাই, এখানে 5টা। তাহলে 5 জনের মধ্য থেকে তো একজন এখানে বসে গেছে। দ্বিতীয় স্থানের জন্য অপশন কয়টা থাকবে? অবশিষ্ট কয়টা আছে? 4টা। আচ্ছা ভাইয়া, তৃতীয় স্থানের জন্য তাহলে কয়টা হবে? 3টা। আচ্ছা, তো এই অঙ্কে আমি যদি মোট উপায় সংখ্যা বের করি গণনার গুণন বিধি অনুযায়ী, কি লিখবো ভাইয়া? কি লিখবো? 5 × 4 × 3। আচ্ছা, এবার কি তুমি এটাকে ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারো? দেখো তো, বলতে পারো? না, কারণ এইদিকে অনেক কিছু নাই। আচ্ছা, আমি আরো 2টাকে ওই 2টাকে অ্যাড করে দিলাম। এখন তুমি বলতে পারো ভাই আপনি কোত্থেকে অ্যাড করলেন? তো অ্যাড করলাম, তাদের সমস্যা কি? যে 2টাকে অ্যাড করছিলাম সেই 2টা নিচে এখন ভাগ দিয়ে দিতে হবে, তাই তো? এই যে আমি ভাগ দিয়ে দিলাম 2 × 1। ঠিক আছে? ঠিক আছে না? এখন কি কোনো সমস্যা আছে? এই 2 × 1, এই 2 × 1 কেটে যাবে, তার মানে আমি কোনো কিছু ভুল লিখিনি, ঠিক লিখছি। ঠিক আছে? আচ্ছা, এবার একটু চোখ মেলে তাকাও ভাইয়া, এই যে উপরের অংশটাকে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণ না? তাহলে এবার কি এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারি? অবশ্যই বলতে পারি। আমরা বললাম এটা ফ্যাক্টোরিয়াল 5। নিচের দিকে দেখো, তুমি কি দেখতেছো? 2 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণ। তাইলে এটাকে আমরা কি বলতে পারি? ফ্যাক্টোরিয়াল 2 বলতে পারি। আচ্ছা, এখানে একটু কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে ভাই, দেখো তো, তুমি একটু বোঝার চেষ্টা করো। এখানে মানুষ ছিল কয়জন বলো তো? 5 জন। ঠিক আছে? আচ্ছা, সিট ছিল কয়টা? সিট 3টা। ওকে, 3টা। তাহলে এই যে কেস, এই ঘটনার জন্য সিগনিফিক্যান্ট নাম্বার কয়টা? 2টা না? একটা 5 আর একটা 3। সিগনিফিক্যান্ট নাম্বার কয়টা বলো? কয়টা? 2টা। একটা হচ্ছে 5 আর একটা 3। আচ্ছা, আমরা এই যে কেসটা, এটাকে আমরা এই 2 সিগনিফিক্যান্ট নাম্বারের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে করব? দেখো, ওপরে ফ্যাক্টোরিয়াল 5 কে আমি রেখে দিলাম, ফ্যাক্টোরিয়াল 5। নিচে এই অংশটাকে কি 5 - 3 লেখা যায়? দেখো তো, 5 - 3 = কি হয়? 2 হয় না? মানে আমি কি কোনো কিছু ভুল লিখছি? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? না। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যেটা করলাম যে আমরা 2টা সিগনিফিক্যান্ট নাম্বার ছিল আমাদের হাতে, এই 2টা সিগনিফিক্যান্ট নাম্বারের মাধ্যমে এই ফলাফলটাকে প্রকাশ করলাম। কেন করলাম এবার আমরা সেটা দেখব। এটার কারণ হচ্ছে যে দেখো ভাইয়া, আমরা বলছিলাম যে
এখানে ছিল সংখ্যা ছিল 5, সিট ছিল 3টা, তাই কিনা? 5 3। আচ্ছা, তো এখন আমরা চেষ্টা করলাম যে আমাদের যে অ্যান্সারটা বের হয়েছে এটাকে যদি আমরা এই দুইটা সিগনিফিকেন্ট নাম্বারের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমরা একটা সূত্র ড্রাইভ করতে পারবো। কিভাবে আসো দেখি। আচ্ছা, এবার আসো, তোমাকে বললাম যে জাস্ট এই পর্যন্ত রাখো। তোমাকে বললাম যে 6 জন মানুষ আছে বা 6টা জিনিস আছে, এখান থেকে তুমি 3টাকে নিয়ে কত উপায়ে সাজাতে পারো। এটাকে এর সাথে মিলাও তো। কয়জন ছিল? কয়জন ছিল? 6 জন। তাহলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 6। নিচে দেখো তো, এখানে যার ফ্যাক্টোরিয়াল ছিল সে মাইনাস যতজন সেটা না, দেখো তো। তাইলে আমরা এটাকে কি লিখতে পারি? 6 - 3 লিখতে পারি। আচ্ছা, এখন তোমাকে যদি বলি ভাইয়া n সংখ্যক মানুষ আছে, n সংখ্যক জিনিস আছে, সেখান থেকে r সংখ্যক নিয়ে কত উপায়ে সাজানো যায়? n সংখ্যক থেকে r সংখ্যক, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া? এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n - r লিখতে পারি? দেখো তো, সবাই কি বুঝছো বিষয়টা? সবাই কি বুঝছো? আচ্ছা, এইটাকে আরো একটু সুন্দর করে মেকআপ করে সুন্দর করে লেখা যায় কিভাবে? যে দেখো, জিনিস ছিল কতগুলা? n সংখ্যক, তাইলে n, সেখান থেকে বাছাই করছো কয়টাকে বলো? r সংখ্যক। এটাকে লেখা হয় n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিয়ে কত উপায়ে সাজানো যায়। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিয়ে কত উপায়ে সাজানো যায়, এটাকে বলা হয় npr, এইভাবে লেখা হয়। তাহলে আমরা কি বলতে পারি? npr ইকুয়াল টু n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিছি, তাই না? তার মানে যার যে সংখ্যক ছিল তার ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল n এবং ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ঠিক আছে, এই বিষয়টা কি বুঝছি আমরা এখান থেকে সবাই? আচ্ছা, তো লোকজন এটাকেও সূত্র বলে, লিখে রাখো, ইহাও একটি সূত্র। পারমুটেশন, পারমুটেশনের জন্য পি প্রতীক ব্যবহার করা হয়। পারমুটেশন মানে বিন্যাস, সাজানো আর কি। ঠিক আছে, এখানে আর কোনো সমস্যা আছে কি আদৌ? দেখো তো, একটু কনফার্ম করতে হবে, বুঝছো কিনা? ফ্যান ঘোরে কোন দিকে আর আমি দাঁড়াই কোন দিকে, একটু তাইলে মুছে নিলাম। হ্যাঁ, এবার আমরা কিছু দুইটা অঙ্ক করব, দুইটা অঙ্ক একটা ফ্রি সাথে, দুইটা অঙ্ক করব, একটা ফ্রি দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা সূত্র শিখলাম কয়টা এখান থেকে? কয়টা শিখলাম? দুইটা। তাইলে দুইটা সূত্রের জন্য আমরা দুইটা অঙ্ক করি নাকি? আচ্ছা, এক মিনিট অঙ্কটা একটু দেখে নেই। অঙ্কের না, খায়রুল বেসিক এখনো ধরি নাই, ধরবো আমরা যখন রেগুলার ক্লাস করব তখন খায়রুল বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা, প্রথম অঙ্ক আমাদের, অঙ্ক দুইটি অঙ্কের প্রথম অঙ্ক, DAU GHTER ডটার। হ্যাঁ, আচ্ছা, শব্দের সবগুলি অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যায়? সাজানো যায়। প্রশ্ন বুঝছো? প্রশ্নটা বুঝছো কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই ডটার শব্দের সবগুলো অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। আচ্ছা ভাই, এখানে অক্ষর আছে কয়টা? গণো তো, দেখো গুনতে পারো কিনা। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে 8টা থেকে 8টাকেই নিয়ে সাজাতে হবে, 5টা থেকে 5 জনকেই বসাতে হবে। হ্যাঁ,
যত সংখ্যক ছিল এটা কোন কয় নাম্বার নিয়মের সাথে মিলে যায় দেখো তো ভাইয়া? 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বার, কেন 2 নাম্বার? 1 নাম্বারের সাথে সবগুলাকে নিয়ে 5টা ছিল 5 জনকে বসাইতে হবে। এবার 8টা ছিল 8টাকে নিয়ে সাজাতে হবে, 10টা ছিল 10টাকে নিয়ে কাজ করতে হবে, 15টা ছিল 15টাকে নিয়ে কাজ করতে হবে, n সংখ্যক ছিল n সংখ্যক নিয়ে কাজ করতে হবে। ফলাফল কি ছিল? ফ্যাক্টোরিয়াল। কি ছিল? ফ্যাক্টোরিয়াল n। n সংখ্যক হলে ফ্যাক্টোরিয়াল n, 5 হলে ফ্যাক্টোরিয়াল 5, তারপরে তোমার হচ্ছে 8 হইলে ফ্যাক্টোরিয়াল 8। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? উপায় সংখ্যা ফ্যাক্টোরিয়াল 8, এটা অ্যান্সার। খুব কি কঠিন? খুব কি কঠিন? মান বের করবা, সমস্যা নাই, মান বের করার দরকার নাই, এইভাবে রেখে দাও, সমস্যা কোথায়? মানে এটাই অ্যান্সার আর কি, ফ্যাক্টোরিয়াল 8ই অ্যান্সার। এর যদি মান বের করবা, না হলে এইভাবেই রাখবা, সমস্যা নাই। তো আগে মূল বিষয়টা বোঝো। মান বের করা তো সহজ, তুমি তো জানোই। এটাকে ক্যালকুলেটর যদি ইউজ করতে দেয়, বুয়েট তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ক্যালকুলেটর মেরে দিলে হয়ে যাবে। আর না হলে তুমি তো এইটাও জানো ভাই, ফ্যাক্টোরিয়াল 8 মানে কি বলো তো? ফ্যাক্টোরিয়াল 8 মানে কি? 8 কে বের করবো, হ্যাঁ, তার থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল, এইভাবে গুণ করবা, গুণ করে দিলেও হবে। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি আসলে সিস্টেমটা বোঝো কিনা, নিয়মটা বোঝো কিনা। দেখো নিয়ম বুঝছো কিনা, যে ডটার শব্দের সবগুলি অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, এটা ছিল ডটার। এরকম যদি আরো কিছু কোনো সংখ্যা মানে তোমাকে কোনো শব্দ দেই এবং সেখান থেকে সবগুলোকে নিয়ে সাজাইতে বলি, তাহলে নিয়মটা কি হবে? ফ্যাক্টোরিয়াল m, যত সংখ্যক বলবো তার ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এইটুকু 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার। এখন এখানে বিভিন্ন শর্ত আরোপ হবে আস্তে আস্তে, একদিনেই তো সব দেখানো যাবে না, তাই না? এগুলো আমরা তো ধারাবাহিকভাবে করব। এখানে কোনো সংখ্যা একসাথে থাকবে না, কোনগুলো একসাথে থাকবে, এগুলো নিয়ে তো কাজ করবোই আমরা। তবে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে যে নর্মাল যে আমরা সূত্রটা শিখলাম, এই সূত্রটার সূত্রটা ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, এটা হচ্ছে কথা। পারছো? আচ্ছা, এটা আমি দেখাই দেবো নি, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরে কিভাবে উঠাই আমার রেগুলার ক্লাসে আমি দেখাই দেবো নি। হ্যাঁ, এগুলো না চাপ নেওয়ার কিছু নেই, এগুলো সব শিখাই দেবো। ক্যালকুলেটর চাপানো সব শিখাই দেবো। ক্যালকুলেটারই তো, হ্যাঁ, ক্যালকুলেটর চাপানো তো অবশ্যই শিখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখন এই আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা বুঝছো কিনা, ফাংশনটা ক্লিয়ার কিনা এটা বলো। ওকে, ফাইন। আচ্ছা, এবার এখানেই যদি আমি বলি, জাস্ট তোমরা এবার করবা ডটার শব্দটি থেকে সবগুলিকে না, 4টি অক্ষরকে নিয়ে কত উপায়ে সাজানো যায়, একটু অ্যান্সারটা বলো তো দেখি। আর কেউ? একজন বলছে, যারা আমাদের মানে পেজে যুক্ত আছো, তোমরা তো আসলে বড় মানুষের মধ্যে থাকলে হবে না, একটু রিপ্লাই করো, কি বুঝলা? 2 নাম্বার নিয়মের সাথে হুবহু মিলে গেছে। 5 জন ছিল, 5 জন থেকে 3 জনকে নিয়ে তুমি বসাইছো, 5 জন থেকে 3 জন, তার মানে এখানে 8 জন আছে, 8 জন থেকে তুমি 4 জন নিছো, 10 জন থেকে তুমি 2 জন নিতে পারো। কত উপায়, মানে যত সংখ্যক ছিল সবাইকে না নিয়ে কিছু সংখ্যককে নিয়ে কত উপায়ে সাজানো যায়। বিষয়টা কি এমন না যে n সংখ্যক থেকে r সংখ্যক নিয়ে কত উপায়ে সাজানো যায়, এমন না? এইটা আমি দেখাইলাম না, এটা আমি মনে হয় 2 নাম্বার একটু আগেই দেখাইছি। দেখি আমি একটু ফেসবুকে অনেকে যুক্ত আছো, আমি আসলে তোমাদের একটু রিপ্লাই চাচ্ছিলাম যে তোমরা আসলে বুঝতেছো কিনা বা কতটুকু বুঝলা। রিপ্লাইটা দিলে আমাদের জন্য সুবিধা হইতো। একটু রিপ্লাই করো যারা আছো, যদি কেউ বুঝে থাকো, না বুঝলে বলো যে ভাই আমি বুঝি নাই, সমস্যা নাই, হয়তো তুমি পরে জয়েন করছো বা কোনো কারণে নেটওয়ার্ক ইস্যুর কারণে তুমি ক্লিয়ার হওনি, সমস্যা নেই, বলে দাও, সেটা বলো। না বুঝলে বলো বুঝি নাই, আর বুঝলে বলো যে ভাইয়া বুঝছি, অ্যান্সার এত হবে। কেউ আছো? আচ্ছা, তোমরা শুধু 2 জন বললা, এখানে তো 2 জন বলছো, আরগুলা বোঝো নাই? যারা বলো নাই তারা একটু অ্যান্সার করো, রিপ্লাই করো। বুঝতে পারোনি কে? আচ্ছা, তুমি কি প্রথম থেকে ছিলা? প্রথম থেকে ক্লাসে ছিলা? হ্যাঁ, ওই জন্যই বোঝো নাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, দেখো আমরা বলছিলাম যে ভাইয়া 5 জন থেকে 3 জনকে নিয়ে 5 জন থেকে 3 জনকে নিয়ে কত উপায়ে সাজানো যায়। আমরা কি লিখছিলাম বলো তো, কি লিখছিলাম? 5p3, এটাকে আমরা লিখছিলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস কি 3 না, তাই তো?
এখন যদি আমি তোমাকে বলি যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে সাজানো যায়, আমরা কি লিখছিলাম ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখানে আছে ভাইয়া 8টি থেকে 4টিকে নিয়ে তাহলে কত উপায়ে সাজানো যাবে? 8টি থেকে 4টি বলো তো কি হবে? 8টি থেকে 4টি 8p4 ইকুয়াল টু আমরা কি লিখব? ফ্যাক্টোরিয়াল 8 যত সংখ্যক থাকবে তার মধ্য থেকে যত সংখ্যককে নিচে কি লিখব? ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 4। এটাই অ্যান্সার। বুঝছো? এবার বুঝছো ভাইয়া যে বলছিল? হ্যাঁ সিয়াম বলছে ঠিক আছে, সিয়ামের আনসার ঠিক আছে। হ্যাঁ শেষ। আচ্ছা তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই। দুইটা সূত্র শিখলাম, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম, দুইটা সূত্রে দুইটা ছোট ছোট অঙ্ক করলাম। আগামী ক্লাসে আমরা এরপরে থেকে শুরু করব, থার্ড সূত্র শিখবো, থার্ড সূত্রে দুই একটা অঙ্ক করব। তারপরে এই যে সূত্রগুলো ছিল, যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলোতে আমরা বিভিন্ন শর্ত আরোপ করব, যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তারপরে হচ্ছে একত্রে থাকবে, তারপরে হচ্ছে একাধিক ডাবল বর্ণ থাকবে, ও থাকবে দুইটা, এই টাইপের বিভিন্ন টি থাকবে দুইটা, এরকম বিভিন্ন শর্ত প্রয়োগ করে এরপরে আমরা অঙ্কগুলো করব। তো আশা করব যে তোমরা ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবা, এবং আমরা চাবো যে আজকেও আবারও কালকের মতো একই কথা, যে আমাদের কোর্সের সাথে তোমাদের যদি ক্লাস দেখে ক্লাস বুঝে যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের আচ্ছা আচ্ছা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা তোমাকে সাথে নিয়ে আসলে আগাতে চাই। আর একটা তোমাদের সকলের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে যে সবার চাহিদার ভিত্তিতে সবাই চেয়েছিলাম যে আমরা ইলেকট্রনিক্স ক্লাসটা আর একটা লাইভ ক্লাস চাইছিলাম। তো আমরা সেটা আগামীকাল ইলেকট্রনিক্সের জন্য আরও একটি লাইভ ক্লাস দেব, সেই ক্লাসে আমরা আসলে পড়াশোনা শুরু করব। ঠিক আছে, তাহলে ততদিন পর্যন্ত ভালো থাকো। আগামীকালকের ক্লাসের আমন্ত্রণ আগেই জানায় রাখলাম। হ্যাঁ হ্যাঁ আর কিছু তোমাদের কারো কিছু কি জানার আছে? অফলাইনে আমি নেই না আসলে ম্যাথ, আমি অনলাইনেই শুধু নেই। অফলাইনে ইলেকট্রনিক্স, হ্যাঁ অফলাইনে ইলেকট্রনিক্স আমি নেই। আর কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।